হ্যালো এভরিওয়ান। তো আমরা হচ্ছে লাস্ট দিন এক্সপেরিমেন্ট ওয়ানের থিওরিটা আপনারা দেখেছিলেন, বাট আনফর্চুনেটলি আমরা ক্লাস শেষে আসলে প্র্যাকটিস করে দেখতে পারিনি ভ্যারিলগ কোডিংটা। তো আজকের রেকর্ডিংটা এর জন্যই। তো আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট ওয়ানে দেখেছিলাম যে কিভাবে কম্বিনেশনাল ব্লকসগুলো ভ্যারিলগ কোড করে মডিউল বানানো যায়, অ্যান্ড দেন সেখান থেকে ভেরিফিকেশন করে দেখা যায় যে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। তো আজকে এই জিনিসটা আমরা কোয়ার্টার সফটওয়্যারটার মাধ্যমে করব। সো এর জন্য হচ্ছে আমরা কোয়ার্টার্স 8.1 যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করব। ল্যাবে হচ্ছে অনেক সময় 11.1 দেওয়া থাকে, সেটা আসলে আমরা অ্যাভয়েড করব, আমাদের 8.1টাই ইউজ করতে হবে। আচ্ছা, সো কোয়ার্টার সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথেই আপনার কাছে এরকম একটা উইন্ডো আসবে, যেখানে হচ্ছে আইদার আপনি একটা এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করতে পারেন অথবা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। সো প্রজেক্টটা কেন লাগবে? আমাদের একটা মডিউলের জন্য কিন্তু অনেক টাইপের ফাইল লাগতে পারে, যেমন একটা ফাইল যেখানে আমরা হচ্ছে কোডটা লিখবো, দেন আরেকটা ফাইল যেখানে হচ্ছে আমরা ডিফারেন্ট ইনপুট কম্বিনেশনস দিয়ে আউটপুটটা চেক করে দেখবো। সো এই সব কিছু হচ্ছে আমরা একটা সার্টেন প্রজেক্টের আন্ডারেই এক্সিকিউট করব। সো তার জন্য আমাদের শুরুতে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সো আপনারা যখনই কোনো একটা নতুন মডেল নিয়ে কাজ করবেন তখনই হচ্ছে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে ক্রিয়েট করি। এখানে কিছু সেটিংস আছে আর কি, এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্যই আপনাদের বা যতবারই আপনারা ভ্যারিলগে কিছু করতে চান না কেন এই সেটিংসগুলো আসলে করে যেতে হবে। তো শুরুতে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরিটা জানতে চাচ্ছে। তো ওয়ার্কিং ডিরেক্টরিটা বেটার হয় যে আপনি সি ড্রাইভ ছাড়া অন্য কোনো একটা ড্রাইভে সেট করবেন, ঠিক আছে? সো যদি আপনার নিজস্ব ল্যাপটপ হয়ে থাকে তাহলে সি ড্রাইভে করলেও সমস্যা নাই, বাট ইটস বেটার যে আপনি সি ড্রাইভ ছাড়া অন্য কোনো একটা ড্রাইভে ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করেন। তো আমি একটা ওয়ার্কিং ডিরেক্টরি দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল এফ ড্রাইভ। ওকে, সো এই ডিরেক্টরিতে আমি হচ্ছে প্রজেক্টটা ওপেন করব। এখন আমাদের প্রজেক্টের নেম দিতে হবে। সো প্রজেক্টের নেম আসলে যেটা দিবেন সেটা একটু মাথায় রেখে দিবেন, কারণ আমাদের পরবর্তীতে এই নেমিংটা আরও অনেক জায়গায় করা লাগবে। আমরা যতগুলো ফাইল ক্রিয়েট করবো প্রত্যেকটাতেই সেম নেমিং দিতে হবে। আর এই নেমিংটা কিন্তু আপনাদের আমরা দেখছিলাম যে আইডেন্টিফায়ারের কিছু নেমিং কনস্ট্রেন্টস আছে, যে এই সব কন্ডিশন ফলো করে নেমিংটা করতে হয়। সো সেমভাবেই এখানেও নেমিংটা করবেন। তো আমরা হচ্ছে দিয়ে দিই যেহেতু এক্সপেরিমেন্ট ওয়ান, সো ফর এক্সাম্পল EXP1 এই নামটা দিলাম। আপনারা যেই নামই দিবেন না কেন সেটা একটু মনে রাখতে হবে। ওকে, সো ওকে, একটু আগে যেই জিনিসটা আসলো আমার কাছে সেটা হচ্ছে যে আমার এই ওয়ার্কিং ডিরেক্টরিতে কিন্তু অলরেডি অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে। তো আমার কাছে সে জানতে চাইছিল যে আমি কি অন্য কোনো ডাইরেক্টরিতে যেতে চাই নাকি এখানেই থাকতে চাই। আমি নো দিয়ে দিয়েছি সিম্পলি। তো আমরা চাইলে এক ফোল্ডারের আন্ডারে অনেকগুলা প্রজেক্টও ক্রিয়েট করতে পারবো, অথবা যদি আপনাদের কমপ্লেক্স লাগে তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডারও ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো প্রজেক্ট নেম আমরা যেটা দিয়েছি, ফাইল নেমও হচ্ছে আমাদের একই জিনিস দিতে হবে। সো EXP1 দিলাম। তারপর এখানে হচ্ছে কিছু সেটিংস আছে, যেমন আপনি ফার্স্ট টাইম করলে আপনার এখানে আই গেস স্ট্র্যাটিক্স এই ফ্যামিলি ডিভাইস ফ্যামিলিটা আসবে। সো আমাদের আপনাদের কাছে যে ম্যানুয়ালটাও প্রোভাইড করা আছে সেখানে বলা আছে যে ডিভাইস ফ্যামিলিটা হচ্ছে ফ্লেক্স 10KE দিতে, ঠিক আছে? সো এটা দিয়ে দেওয়াটা বেটার, না দিলেও হোপফুলি কাজ করবে, বাট প্রসিডিওর যেহেতু আছে সেটা ফলো করে করাটাই বেটার। দেন এখানেও কিছু আছে, যেমন আপনার শুরুতে হলো একেবারে নান নান এরকম সামথিং আসতে পারে, যে আপনি ফার্স্ট টাইম করে থাকলে টুল নেমের এখানে নান আসতে পারে, দেন ফরম্যাটে ব্ল্যাঙ্ক স্পেস আসতে পারে, দেন এই জায়গাগুলোতেও সি। সো ওভাবে রাখলেও আসলে কাজ করে, বাট আমরা প্রসিডিউর ফলো করে করলে আসলে এইভাবে সেটিংসটা করে দিলে ভালো, যে আমরা ডিজাইন এন্ট্রিতে দিব কাস্টম, দেন হচ্ছে ফরম্যাট দিব ভ্যারিলগ HDL। এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করলে আপনার কাছে অপশন চলে আসবে। দেন সিমুলেশন ও কাস্টম, ফরম্যাট হচ্ছে ভ্যারিলগ, দেন এগেইন কাস্টম ভ্যারিলগ, ঠিক আছে? সো এটুক করলে হচ্ছে আমরা নেক্সটে যে আমাদের সেটিংসগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন ফিনিশ দিলে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সো একটু টাইম নেয়, এটা কোনো সমস্যা নাই, এটা জাস্ট ক্রস করে দিলেই হবে। আচ্ছা, সো আমাদের এখন প্রজেক্টটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের নেক্সট যেই কাজটা সেটা হচ্ছে আসলে কোডটা লেখা। সো কোডটা লেখার জন্য আমাদের অবশ্যই একটা ফাইল আনতে হবে, সেটা হচ্ছে একটা ভ্যারিলগ HDL ফাইল। সো সেটা আমরা পাবো এখানে, এই যে ফাইল লেখা অপশনটা আছে, সো ফাইলে ক্লিক করলে
নিউতে গিয়ে আমরা হচ্ছে এরকম একটা সামথিং আসে। সো এখানে দেখবেন ডিজাইন ফাইলসের আন্ডারে ভ্যারিলগ এইচডিএল ফাইল, এই জিনিসটা চুজ করতে হবে, ঠিক আছে। সো এখানে একটা কমন মিস্টেক হয় যে আপনারা ভ্যারিলগ এইচডিএল ফাইল সিলেক্ট না করে ভিএইচডিএল ফাইল সিলেক্ট করে ফেলেন। সো এটা করলে কিন্তু আসলে আপনি এরর খাবেন পরে কম্পাইলেশন করতে গেলে। সো আমরা হচ্ছে ভ্যারিলগ এইচডিএল ফাইলই ইউজ করব। সো এটা আচ্ছা ওকে দিলে দেখবেন আপনার কাছে এখানে একটা ডট ভি ফাইল আসছে, এই যে এখানে এক্সটেনশনটা দেয়া আছে ডট ভি। সো আপনি যদি এখানে ডট ভি ছাড়া অন্য কোনো এক্সটেনশন দেখেন তার মানে বুঝবেন যে আপনি আসলে ওখানে ভুল কোনো একটা চুজ করে ফেলছেন। সো ফর এক্সাম্পল এই যে ভিএইচডিএলটা সিলেক্ট করলে এখানে ডট ভি না এসে ডট ভিএইচডি চলে আসতো। সো আসলে আমাদের এই ডট ভি ফাইলটাই লাগবে। সো ভ্যারিলগ এই যে এখান থেকে আবার দেখা দিচ্ছি, ফাইল থেকে নিউতে গিয়ে ভ্যারিলগ এইচডিএল ফাইল এটা সিলেক্ট করলে হচ্ছে এই ডট ভি ফাইলটা চলে আসবে। সো এটাই হচ্ছে আমাদের কোড লেখার ইন্টারফেসটা। সো এখানে আমরা কোডটা লিখবো। এখন কোডটা হচ্ছে আপনাদের কাছে যে ল্যাবশিট আছে আমরা জাস্ট সিম্পলি সেখান থেকে এক্সাম্পল 1 এর এই যে বিহেভিয়ারাল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে সেই সার্কিটটা। এই সার্কিটটা আসলে আমরা ক্লাসে অনেকবার দেখে আসছি। তো এই সার্কিটটার জন্যই লেখা কোড। তো আমরা এটা জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দেব। ওকে, সো পেস্ট করে দিলাম। এখন এখানে আমাদের কিছু সার্টেন চেঞ্জেস আনতে হবে। এখানে ইন্ডেন্টেশনটা বিষয় না, বাট আপনি নিজের বোঝার সুবিধার্থের জন্য হচ্ছে ইন্ডেন্টেশন দিয়ে দিতে পারেন। আর ওকে, আচ্ছা, তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমরা প্রজেক্ট নেম যেটা দিছিলাম সেটা বলছিলাম যে আসলে আরও অনেকগুলো জায়গায় লাগবে। তো এটা হচ্ছে আরেকটা জায়গা। আমরা এই যে মডিউল নেম যেটা দিব সেটা কিন্তু প্রজেক্ট নেম যেটা দিছিলাম সেটাই দিতে হবে, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল 1 এটা রেখেই যদি আমরা কম্পাইল করি তারপর দেখা যাবে যে আসলে এরর আসতেছে। সো আগে থেকেই আসলে এখানে এই যে প্রজেক্ট নেম যেটা দিছিলাম সেটা আসলে এখানে দেখা যাচ্ছে উপরে EXP1 এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট নেম ছিল। সো আমরা এই নামটা এখানে আবার মডিউল নেমে দিয়ে দিব। সো এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কোড লেখা ডান। সো নেক্সট যেটা করতে হবে এই ফাইলটাকে সেভ করে কম্পাইল করতে হবে, ঠিক আছে। সো আপনি আলাদা করে সেভও করতে পারেন অথবা কম্পাইল করার সময় সে নিজে থেকে চেয়ে নেবে সেভ করার জন্য। সো কম্পাইলেশনের জন্য এখানে একটা পার্পল কালারের বাটন আছে। সো এখানে হচ্ছে এই আইকনটাতে ক্লিক করলেও কম্পাইলেশন শুরু হয়ে যাবে, অথবা এখানে প্রসেসিংয়ে যে স্টার্ট কম্পাইলেশন এটাতে দিলেও কম্পাইলেশন শুরু হয়ে যাবে। সো এটাতে দিলাম, এই যে এখন সে অটোমেটিকলি এই ফাইলটাকে সেভ করতে বলতেছে। অ্যান্ড এই ফাইলটা সেভ করার সময়ও সেম আমরা আগে যে নামগুলো ইউজ করছি একই নাম দিতে হবে। ওকে, সো আপনি যেহেতু অলরেডি এখানে মডিউল নেম একটা দিয়ে দিয়েছেন, সো সে এটাকেই সাজেস্ট করতেছে, EXP1 এই নামটাই সাজেস্ট করতেছে। সো আমরা এটা দিয়েই সেভ করব। এখানে যদি এই সাজেশনটা না আসে অন্য কোনো কিছু আসে আপনার কিন্তু চেঞ্জ করে এই EXP1 দিয়ে দিতে হতো। ওকে, সো আমরা হচ্ছে সেভ করলাম, এখন কম্পাইল হচ্ছে। সো ফুল কম্পাইলেশন ওয়াজ সাকসেসফুল। সো এখানে দেখা যাচ্ছে যে 0 এরর্স 3 ওয়ার্নিংস। সো ওয়ার্নিংস থাকলে সমস্যা নাই, আমাদের হচ্ছে এরর যাতে 0 থাকে এটাই মেইন কথা। সো আমাদের কোড লেখা ডান। এখন হচ্ছে আমরা কোডটা ঠিক আছে কম্পাইলেশন করে দেখলাম। এখন হচ্ছে আমরা ফার্দার কিছু জিনিস দেখব। যেমন আমরা ক্লাসে বলছিলাম যে ভ্যারিলগ হচ্ছে একটা হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সো আমরা যে বিহেভিয়ারটা বলে দিছি সে কিন্তু ওই বিহেভিয়ার ফলো করে একটা সার্কিট কনস্ট্রাক্ট করে নেবে, ঠিক আছে। সো আমরা এখন একটু চেক করে দেখি যে আমাদের বিহেভিয়ার থেকে সে ঠিকঠাক মতো সার্কিটে কনভার্ট করতে পারছে কিনা। সো তার জন্য এই টুলসে যেতে হবে। টুলসে যে নেটলিস্ট ভিউয়ার্স থেকে RTL ভিউয়ার এই জিনিসটা যদি চুজ করি আমরা তাহলে সে RTL ভিউটা নিয়ে আসবে। তার মানে আমরা আসলে সেই সার্কিট লেভেলে চলে গেলাম। লজিক গেটস দিয়ে সে আসলে সার্কিটটা ঠিক মতোই বিল্ড আপ করতে পারছে, ঠিক আছে। এই সার্কিটটাই কিন্তু আমাদের যেই সার্কিটটা দেওয়া ছিল এখানে এটাই, দুইটা অ্যান্ড গেট, একটা নট গেট, একটা অর গেট। সেইখানে সিমিলার দুইটা অ্যান্ড গেট, একটা অর গেট, আর এই যে সার্কেলটা দেওয়া আছে এটাই অ্যাকচুয়ালি একটা নট গেটকে বোঝায়, ঠিক আছে। সো এটাও আপনাদেরকে এক্সামে চাওয়া হতে পারে যে RTL ভিউটা এনে দেখাতে হবে সামথিং লাইক দ্যাট। ওকে, সো আচ্ছা এটা যেটাই হোক, এখন হচ্ছে আমাদের আরেকটা পার্ট থাকে যে আমরা যে কোডটা করলাম ডিজাইন করলাম, ঠিক আছে সে সার্কিটে কনস্ট্রাক্ট করছে, বাট আমাদের তো একটু ভেরিফাই করে দেখতে হবে যে অল
কাইন্ড অফ ইনপুটসের জন্য ঠিকঠাক মতো আমরা আউটপুট পাচ্ছি কিনা, ঠিক আছে। তো তার জন্য আমরা যেটা করব, আরেকটা নতুন ফাইল আনবো যেখানে আমরা হচ্ছে টাইমিং ডায়াগ্রামের মতো কিছু জিনিস দিয়ে আমরা হচ্ছে চেক করে দেখব যে ডিজাইনটা ঠিক আছে কিনা। তো তার জন্য আবার আগের মতোই ফাইল থেকে নিউতে যাব, যে এখানে ভেরিফিকেশন ও ডিবাগিং ফাইলসের আন্ডারে দেখবেন ভেক্টর ওয়েব ফাইল নামে একটা জিনিস আছে। তো আমরা এই ফাইলটা ক্রিয়েট করব। ওকে, সো ওকে দিলে এখানে আপনার এই যে দেখেন .vwf এক্সটেনশনের একটা ফাইল চলে আসবে। সো এটাই হচ্ছে আমাদের সেই উইন্ডোটা যেখানে আমরা ইনপুট দিয়ে আউটপুট চেক করব। তো এখন এটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, কিছুই নাই আসলে। তো আমাদের আসলে পিনগুলো নিয়ে আসতে হবে, যে আমরা যে কোডটা ইউজ করছি সেখানে কি কি পিন ছিল, এই যে এই পিনগুলো ছিল। সো এই পিনগুলোকে আমাদের আসলে আগে খুঁজে নিয়ে আসতে হবে। তো তার জন্য এই লেফট সাইডের যে ব্ল্যাঙ্ক উইন্ডোটা আছে সেখানে রাইট ক্লিক করতে হবে। ল্যাবের পিসিতে মাঝে মাঝে রাইট ক্লিক কাজ করে না, তখন লেফট ক্লিক যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এটা চলে আসবে। সো ইনসার্ট দেওয়ার পর ইনসার্ট নোড অর বাস, এখান থেকে নোট ফাইন্ডারে যাব। নোট ফাইন্ডারে যাওয়ার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে এখানে দেখাচ্ছে লুক ইন EXP1, তার মানে অটোমেটিক্যালি সে ওই মডিউলটাতেই খুঁজবে, ঠিক আছে। তো আপনার যদি এটা এখানে না আসে তার মানে বুঝবেন যে কোনো একটা স্টেপে হয়তো ভুল হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে ফিল্টারে হচ্ছে আপনার অন্য কিছু আসতে পারে, ফর এক্সাম্পল ফার্স্ট টাইম করলে পিনস অ্যাসাইন্ড এরকম কিছু একটা আসে। সো এটাকে চেঞ্জ করে আপনার পিনস অল দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো পিনস অল দেওয়ার পরে আমরা হচ্ছে লিস্ট করব। লিস্ট করা মানে হচ্ছে সে ওই মডিউলটাতে যে যা যা পিন আছে সব হচ্ছে খুঁজে বের করবে। সো লিস্ট করার পরে এই যে দেখেন বাঁদিকের উইন্ডোটাতে যা যা পিন ছিল আমাদের মডিউলটাতে সেই সবগুলা পিন এখানে চলে আসছে। এখন এখান থেকে আমরা রাইট সাইডের ব্ল্যাঙ্ক উইন্ডোটাতে যেই যে পিনগুলোকে নিয়ে যাব তারাই হচ্ছে আমাদের মেইন উইন্ডোটাতে শো হবে, ঠিক আছে। সো আপনি যদি সিলেক্টিভ কিছু পিন দেখাতে চান তাহলে একটাকে সিলেক্ট করে দেন এই যে এরো যেটা আছে সেটা দিয়ে ডান পাশে নিয়ে আসবেন। ফর এক্সাম্পল আপনি যদি শুধু X1 আর X3 দেখতে চান, এদের দুইজনকে নিয়ে আসবেন, ঠিক আছে। তো মানে এটা আসলে তখন কাজে লাগে যখন আমাদের মাঝখানে ইন্টারমিডিয়েটারি আরও অনেক পিন থাকে, শুধু ইনপুট আউটপুট না, মাঝখানে আমাদের কোডটা ঠিক মতো স্মুথলি লেখার জন্য আরও অনেক ইন্টারমিডিয়েটারি পিন লাগতে পারে। সো আমরা চেক করার সময় তো আসলে মাঝখানের পিনগুলোকে নিয়ে কাজ করতে চাই না আসলে সবসময়। সো ইন দ্যাট কেস আপনি এই লিস্ট থেকে জাস্ট ইনপুট অ্যান্ড আউটপুটগুলো সিলেক্ট করে ডান পাশে নিয়ে আসতে পারেন, শুধু ওগুলাকে ওই উইন্ডোতে দেখানোর জন্য। বাট আমাদের এই এক্সাম্পলের জন্য আসলে ইন্টারমিডিয়েটের কোনো পিনও নাই, কিছুই নেই। তো আমরা যা আছে সবগুলাকেই শো করব। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যা আছে শুরুতে তো এরকমটা আছে, তো তখন হচ্ছে আমরা এই ডাবল এরোটাকে ক্লিক করব, তাহলে সবগুলা পিনই ডান পাশে চলে আসবে। ওকে, সো সবগুলা পিন ডান পাশে চলে আসলো। এখন যদি আমরা ওকে দিই তাহলে আমাদের উইন্ডোতে ওই পিনগুলা চলে আসবে, ঠিক আছে। সো আমাদের উইন্ডোতে এই পিনগুলা চলে আসলো। এখন এখানে হচ্ছে অর্ডারটা আসলে ম্যাটার করে না, বাট আমরা ইউজুয়ালি যেটা হয় যে ইনপুটগুলো উপরে রাখি, আউটপুটটাকে করেসপন্ডিং আউটপুটটা আমরা নিচে চেক করি। সো যদি হচ্ছে আপনি ওরকমভাবে চিন্তা করে থাকেন আমার মতো, তাহলে যেটা করতে পারেন যে এই রোটাকে সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিচে নামায় আনতে পারেন। সো এভাবে আপনি যে কোনো পিনকেই রিঅ্যারেঞ্জ করতে পারবেন। বাট এটা যদি কোনো ইস্যু না হয় তাহলে আউটপুটটা আসলে উপরে থাকলেও কোনো প্রবলেম না। ওকে, সো এখানে দেখেন ইনপুট লাইনগুলো কিন্তু ফ্ল্যাট আর আউটপুটটা হচ্ছে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ হয়ে আছে। সেটা কেন আছে? কারণ এটা হচ্ছে আমাদের ইনপুট ফাইলটা। সো আমরা এখানে যা যা ইনপুট পিন আছে সেগুলাতে আমাদের পছন্দ মতো ইনপুট সেট করে দেব। আর আউটপুট কিন্তু আসলে আমরা ইউজার এন্ড থেকে তো আসলে সেট করে দিতে পারি না, এটা কিন্তু এখানে আনডিটারমাইন্ড অবস্থায় আছে। তো আমরা যখন সিমুলেশন রান করব তখন যে হচ্ছে আমরা দেখব যে যেরকম আমরা ইনপুট দিয়ে দিছি লাইকওয়াইজ আউটপুটটা ক্যালকুলেট হয়ে আসবে, ঠিক আছে। সো এই ফাইলে আসলে আউটপুট পিনগুলো এরকমই থাকবে, অ্যান্ড আউটপুট পিনে আমাদের কিছু করতেও হবে না। ওকে, সো এখানে আরেকটা জিনিস আছে, এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু ছোট ছোট গ্রিড আছে, অনেক হালকা ডটেড লাইন দেখা যাচ্ছে। সো ডটেড লাইনগুলো হচ্ছে এখানে 10 ন্যানোসেকেন্ডের, প্রত্যেক 10 ন্যানোসেকেন্ড পর পর এরকম কিছু ডটেড লাইন দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের গ্রিড। ফর এক্সাম্পল আপনি যদি একটা এরিয়া সিলেক্ট করতে চান তাহলে আপনি মিনিমাম এই 10 ন্যানোসেকেন্ডের একটা এরিয়া সিলেক্ট করতে পারছেন এখানে। সো এই গ্রিডের সাইজটা কিন্তু আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন। সো তার জন্য হচ্ছে এডিটে যে গ্রিড সাইজে যে চেঞ্জ করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে 5 সেকেন্ড করে দিলাম, 5 ন্যানোসেকেন্ড,
তাহলে এখন আমাদের গ্রিড লাইনটা 5 ন্যানোসেকেন্ড পর পর দেখাবে, ঠিক আছে। সো এটা আসলে নেসেসারি না, বাট ইটস আ ওয়ে। সো আপনার কখনো মন চাইলে করে দেখতে পারেন, না করলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এই ফাইলটা খোলার মেইন টার্গেট ছিল আসলে ইনপুটগুলো আমরা সেট করে দেব, এন্ড আউটপুটটা আমরা দেখব। এখন এখানে কিন্তু ইনপুট আছে হচ্ছে 3টা। সো 3 বিটের ইনপুট কিন্তু আমরা চাইলে 8টা কম্বিনেশন পসিবল। সো আমরা ওই 8টা কম্বিনেশনের জন্যই হচ্ছে আউটপুটটা চেক করে দেখব। তো এটা কিভাবে করা যায়, এটার একটা এক্সাম্পল হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা এই x1টাতে একটা ক্লক সেট করে দিলাম, ঠিক আছে। সো ক্লকটা কিভাবে সেট করব, এখানে দেখেন নিচের দিকে একটা অপশন আছে ক্লকের মতো দেখতে, যেটার উপর কার্সার রাখলে আপনাকে বলবে ওভাররাইট ক্লক। সো এটাতে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, অথবা সেম জিনিসটা আপনি এখান থেকে রাইট ক্লিক করে ভ্যালুতে যে ক্লক থেকেও করতে পারেন, দুইটার মধ্যে যেটা আপনার ইজি লাগে সেভাবেই। এই ডায়লগ বক্সটা আনা মানে হচ্ছে এখন আপনি এই x1 পিনটাতে একটা ক্লক সিগন্যাল সেট করতে পারবেন, তার টাইম পিরিয়ডটা আপনাকে এখানে চাচ্ছে। তো আমরা ফর এক্সাম্পল 10 ন্যানোসেকেন্ড দিয়ে দিতে পারি টাইম পিরিয়ডটা, ওকে। সো এটা হচ্ছে একটা 10 ন্যানোসেকেন্ডের ক্লক, ঠিক আছে। সো এই ক্লকটা সেট কেন করলাম আমরা, কারণ x1 যে পিনটা আছে তার তো আসলে দুইটাই পসিবল কম্বিনেশন আছে, আইদার 0 অথবা 1। সো এখান থেকে দেখা যাচ্ছে আমরা এই ক্লকটাতে 0 পাচ্ছি, আর ক্লকের এই পোর্শনটাতে হচ্ছে আমরা 1 পাচ্ছি, ওকে। সো এখন আমরা যদি এখানে তো আর একটা পিন নিয়ে আমাদের কাজ না, এখানে আমাদের মাল্টিপল পিন আছে। সো তার জন্য কি করতে হবে সেটা দেখি। এখন x1 এর পরে x2তে আমরা আরেকটা ক্লক সেট করব, যার টাইম পিরিয়ড হবে x1 এর দ্বিগুণ। x1 এ ছিল 10 ন্যানোসেকেন্ড, x2তে আমরা 20 ন্যানোসেকেন্ড দিচ্ছি। সো দেখি এটা দেওয়ার পর কি হয়। তো এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর যে জিনিসটা হচ্ছে, এখানে একটু আমরা গ্রিড বাই গ্রিড দেখি যদি, শুরুতে এইটুকু টাইমে কিন্তু x1 x2 দুইটাই 0 0, ওকে। এখানে আসার পর কি হয়ে গেল, x2 x1 হয়ে গেছে 0 1, দেন এখানে হয়ে গেছে 1 0 1 0। কিভাবে বুঝতেছি, হাই লেভেলটা হচ্ছে 1 আর নিচের লেভেলটা হচ্ছে 0, এভাবে। দেন এখানে আসার পর হয়ে যাচ্ছে 1 1। তার মানে কি আমাদের দুইটা ভ্যারিয়েবলের জন্য কিন্তু 4টা কম্বিনেশন পসিবল ছিল, 4টাই আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো এভাবে আমরা হচ্ছে ক্লকের পিরিয়ডটা ডাবল করে বা ফ্রিকোয়েন্সিটা হাফ করে করে হচ্ছে ডিফারেন্ট নাম্বার অফ ভ্যারিয়েবলসের জন্য সব পসিবল কম্বিনেশন দেখতে পারি। তো আমাদের যেহেতু 3টা ভ্যারিয়েবল আছে, সো আমাদের x3তেও একটা ক্লক সেট করতে হবে। এখন এই x3 এর টাইম পিরিয়ডটা হবে x2 এর দ্বিগুণ। x2 ছিল x1 এর দ্বিগুণ, 20 ছিল, x3 হয়ে যাবে 20 এর দ্বিগুণ বা 40, ঠিক আছে। সো এখানেও হচ্ছে আমরা একটা ক্লক সেট করব যার টাইম পিরিয়ড হবে 40 ন্যানোসেকেন্ড, ওকে। তাহলে এখন কিন্তু আপনি চেক করে দেখতে পারেন যে এই কম্বিনেশনটা হচ্ছে 0 0 0, এটা হচ্ছে 0 0 1, এটা হলো 0 1 0, এটা হচ্ছে 0 1 1, তারপরে 1 0 0, দেন 1 0 1 1 1 0, আর এখানে হচ্ছে 1 1 1। তাহলে আমাদের 8টা কম্বিনেশনই কিন্তু পসিবল হয়ে গেছে। সো এখানে যদি ফর এক্সাম্পল আপনার আরেকটা ইনপুট থাকে x4, তখন কিন্তু x3 এর ডাবল পিরিয়ডের আরেকটা ক্লক দিতে হবে, তার মানে 80 ন্যানোসেকেন্ডের একটা ক্লক দিতে হবে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আমরা ইনপুট কম্বিনেশনটা আসলে দিয়ে দিলাম। তো এখন আমাদের ইনপুট সেট করার ডান, আমরা এখন আউটপুটটা চেক করে দেখব। সো আউটপুটটা চেক করার জন্য আমাদের আগে আসলে আরও কিছু সেটিংস আছে। তো ফার্স্ট সেটিংস যেটা হচ্ছে সেটা হলো এখানে অ্যাসাইনমেন্টসে গিয়ে সেটিংসে যে সিমুলেটর সেটিংসে এখানে দেখবেন শুরুতে টাইমিং দেয়া থাকবে, এটা চেঞ্জ করে সিমুলেশন মোডটা টাইমিং থেকে চেঞ্জ করে ফাংশনালে দিতে হবে। সো ফাংশনাল আর টাইমিংয়ের তফাৎটা যেটা হচ্ছে যে আমরা তো আসলে এটা জাস্ট ডিজিটাল ভাবে আমরা চেক করে দেখতেছি। এখানে যেমন আমরা যে ক্লকগুলো সেট করছি সেই ক্লকগুলোরও কিন্তু চেঞ্জেসগুলো ইনস্ট্যান্টেনিয়াসলি হচ্ছে, ঠিক আছে, সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আমরা এটাই চাই যে যখন ইনপুটের ভ্যালু যা, লাইকওয়াইজ যাতে আমরা আউটপুটের ভ্যালু পাই, ঠিক আছে। সো এই জন্য আমরা ফাংশনাল মোডটা ইউজ করব। আপনি যদি ভুল করে টাইমিং মোডটা সেট করে রাখেন তাইলে যেটা হবে, টাইমিং মোডটা হচ্ছে যে আমরা আসলে এই জিনিসটা ফিজিক্যালি বানানোর পরে আসলে যদি ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট চেক করি তাহলে কীরকম আসবে। সো তখন যেটা হয়, যখন একটা জিনিস এক্সপেরিমেন্টালি বানানো হয় তখন কিন্তু সেখানে আরও অনেক কিছু চলে আসে, যেমন প্রোপাগেশন ডিলে থাকবে,
বা হচ্ছে এই যে চেঞ্জেসগুলো তো আসলে এত ইনস্ট্যান্টেনিয়াসলি রিয়েল লাইফে পসিবল না, তখন তো তার চেঞ্জ হইতেও একটু সময় লাগবে। সো টাইমিং মোডে রাখলে যেটা হয়, সে ইন রিয়েল লাইফ এই ডিজাইনটা কীরকমভাবে বিহেভ করবে সেই জিনিসগুলো দেখাবে, ঠিক আছে। বাট আমরা আসলে এখন এটা চাই না, আমরা জাস্ট চাই এটাই যে আমরা যে ডিজাইনটা করছি ডিজিটাল ডিজাইন, সেটাকে ঠিকঠাক মতো ডিজিটালি আউটপুট দিতে পারতেছি কিনা। তো এর জন্য আমরা আসলে ফাংশনাল মোডটা ইউজ করব। আপনি যদি টাইমিং মোড দিয়ে রাখেন তাহলে সিমুলেশন করার পর দেখবেন যে আপনি ফর এক্সাম্পল এই কম্বিনেশনটার জন্য যে রেজাল্ট এখানে পেতে চাচ্ছেন সেটা একটু পরে আসছে বা ওলট পালট আসছে, এরকম কিছু মিসম্যাচ দেখতে পাবেন। তো তার জন্য আমাদের আসলে এখানে ফাংশনাল সিমুলেশন মোডটা সিলেক্ট করে রাখতে হবে। সো এটা করলাম, দেন হচ্ছে ওকে দিয়ে দিতে হবে। আরেকটা সেটিংস যেটা, সেটা হচ্ছে প্রসেসিংয়ে যে আমাদের নেটলিস্ট জেনারেট করতে হবে, ঠিক আছে। সো জেনারেট ফাংশনাল সিমুলেশন নেটলিস্ট করলে তখনই আপনাকে এই ভেক্টর ওয়েবফর্ম ফাইলটা সেভ করতে বলবে। সো কী নামে সেভ করবেন সেটা হচ্ছে আবার সেই আগের জিনিসটাই, আপনার এক্সপেরিমেন্ট EXP1 দিয়ে সেভ করছিলাম, সো এটাই। অ্যান্ড সে আসলে প্রথমবার করার জন্য নিজে থেকেই ওই নামটা সাজেস্ট করবে। সো EXP1 দিয়ে আমরা হচ্ছে এটাকে সেভ করে দিলাম। সো এখন নেটলিস্ট জেনারেট হয়ে গেছে, এখন আমরা সিমুলেশন দিলে আউটপুটটা চলে আসবে। সো আমি আরেকটু স্টেপগুলো রিক্যাপ করি, যে আমরা হচ্ছে ভেক্টর ওয়েবফর্ম ফাইল খোলার পরে ইনপুটগুলো সেট করে দিলাম, সেট করার পরে হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকে সেটিংসে যে সিমুলেটর সেটিংসের আন্ডারে সিমুলেশন মোডটাকে ফাংশনাল করছি, দেন হচ্ছে প্রসেসিংয়ে যে জেনারেট ফাংশনাল সিমুলেশন নেটলিস্ট এই কাজটা করছি। এখন হচ্ছে আমরা স্টার্ট সিমুলেশন দেবো। সো স্টার্ট সিমুলেশনটা এখান থেকেও দিতে পারেন, অথবা এখানে একটা বাটন আছে, এটা থেকেও দিতে পারেন। সো এই আইকনটাতে ক্লিক করলে সিমুলেশন স্টার্ট হয়ে যাবে। ওকে, সো সিমুলেশন ডান, অ্যান্ড আমাদের আসলে আউটপুটটাও চলে আসছে। সো আমরা এখন চাইলে কম্বিনেশন ওয়াইজ চেক করে করে দেখতে পারি, ঠিক আছে। সো আমাদের কাছে এই যে সার্কিটটা আছে সেটা ট্রুথ টেবিল আসলে দেওয়া আছে। সো ফর এক্সাম্পল আমরা যদি এই কম্বিনেশনটার জন্য দেখতে চাই যে x3 x2 x1 যখন 0 1 1 দেওয়া হচ্ছে তখন ফাংশনের ভ্যালু আসলে 1 আসা উচিত। আমরা এটা চেক করে দেখি 1 আসতেছে কিনা। সো x3 x2 x1 হচ্ছে এই পোর্শনটাতে 0 1 1, ঠিক আছে। এখানে কিন্তু খেয়াল করলেই দেখবেন যে এখানে x3 হচ্ছে 0, x2 1, আবার x1 1। সো এই পোর্শনে কিন্তু কোরেসপন্ডিং ফাংশনের ভ্যালু হচ্ছে 1, এন্ড আমাদের ট্রুথ টেবিলে এটাই সাজেস্ট করছিল যে হচ্ছে আমরা এখানে 1 ভ্যালুটা পাবো, ঠিক আছে। সো এইরকম আপনি যে বাকি 8টার মধ্যে, মানে আমরা তো একটা কম্বিনেশন দেখলাম, বাকি 7টা কম্বিনেশনও চেক করে দেখতে পারেন। চেক করে দেখলে দেখবেন যে সবগুলো কম্বিনেশনের জন্যই আসলে ঠিকঠাক আউটপুট আসতেছে, ঠিক আছে। সো ঠিকঠাক আউটপুট আসতেছে মানে হচ্ছে আমাদের ডিজাইনটা ঠিক আছে। ওকে, সো এটাই আসলে আমরা কিভাবে ভ্যারিলগে একটা মডিউল ক্রিয়েট করে সেটার থেকে শুরুতে স্টেপ বাই স্টেপ আমরা কী করলাম, শুরুতে .v ফাইলটা আনলাম, দেন সেখানে কোডটা পেস্ট করলাম, পেস্ট করে হচ্ছে কম্পাইল করলাম। এখানে অবশ্যই আমাদের মডিউল নেমটা শুরুতে প্রজেক্টের নেম যেটা দিছিলাম সেটাই দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড সেটা ঠিক আছে কিনা সেটা আপনি এখান থেকেই চেক করতে পারবেন, যে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম, দেন এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফাইল নেম, দেন এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ভ্যারিলগ ফাইল নেমটা, ঠিক আছে, এটাই এটা। দেন ভেতরে এটা হচ্ছে আমাদের মডিউল নেম, এরা সবাই একই জিনিস হতে হবে আর কি, ঠিক আছে। সো এটা বানানোর পর হচ্ছে আমরা কম্পাইল করলাম, কম্পাইলেশনের যদি 0 আসে দেন হচ্ছে আমরা আরটিএল ভিউটা এনে দেখতে পারি যে ঠিকঠাক মতো ক্রিয়েট করছি কিনা, বাট এটা মানে না করলেও চলে, সমস্যা নেই। দেন হচ্ছে আমরা .vwf ফাইলটা নিয়ে আসি, দেন ইনপুট সেট করি, তারপর হচ্ছে সিমুলেশন করে আমরা আলটিমেটলি আউটপুটটা পাই, ঠিক আছে। সো এই হচ্ছে প্রসিডিউরগুলো। সো সেম প্রসিডিউরটা আপনি যে কোনো টাইপের কোডের জন্যই করতে পারেন। আপনার নাম্বার অফ ইনপুট বা আউটপুট চেঞ্জ হতে পারে, বাট প্রসিডিউরগুলো সবার জন্যই সেম, ঠিক আছে। অ্যান্ড এই সবগুলোই আসলে আপনাদের ম্যানুয়ালেও লেখা আছে, আরেকটা ম্যানুয়াল আছে যেখানে আপনারা ভিজুয়াল এইড দিয়ে ওই জিনিসটা করতে পারেন। বাট আমি আরেকটা জিনিস মেনশন করে রাখতে চাই, যে আমরা তো আসলে একটা মডিউল এই একটা প্রজেক্টের আন্ডারেই করলাম। সো আপনাদের ল্যাব টেস্টে যেরকম হচ্ছে যে 2টা কোয়েশ্চেন আসতে পারে বা মাল্টিপল কোয়েশ্চেন আসতে পারে। সো মাল্টিপল কোয়েশ্চেন আসলে আসলে আপনাদের মাল্টিপল প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো মাল্টিপল প্রজেক্ট ক্রিয়েট যখন করবেন তখন আপনি কিন্তু চাইলে সিমultaneously 2টা প্রজেক্টে কাজ করতে পারেন। যেমন এখন আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার কোয়েশ্চেন 1। সো আমার এটার কাজ শেষ, বাট আমি এটাকে ক্লোজ করে দিতে চাই না, কারণ আমার এখানে মডিফিকেশন লাগলেও লাগতে পারে।
তো যেটা করব সেটা হচ্ছে এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে যদি আমি আবার কোয়ার্টার সফটওয়্যারটা ওপেন করি, তাহলে কিন্তু আমার কাছে আবার ডায়লগ বক্স আসবে। আমি এখানে আবার নতুন আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো কোয়েশ্চেন 2 এর জন্য, করে সেখানে আবার কাজ করতে পারবো। এখানে কিন্তু নিচে আমার কাছে দুইটা উইন্ডোরই অ্যাক্সেস আছে। সো আমি কোয়েশ্চেন 2 এর কাজ করতে করতে কিন্তু চাইলে কোয়েশ্চেন 1 এও জাম্প করতে পারবো, ঠিক আছে। সো আপনি এটা হচ্ছে ল্যাব টেস্টের জন্য অনেক ইউজফুল, যে আমরা আগের প্রজেক্টটাকে ক্লোজ না করেও পরের প্রজেক্টে বা পরের কোয়েশ্চেনের কাজটা করতে পারবো, ঠিক আছে। আর যদি আপনি ভুলবশত কখনো হচ্ছে যে একটা প্রজেক্ট ক্লোজ করে দেন, তখন কি করবেন? আচ্ছা, সো তখন কি করা যায় সেটার জন্য আমরা একটা উইন্ডো ক্লোজ করে দিই। আমাদের সবগুলা আমরা যে EXP1 যে প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম সেখানে কিন্তু আমাদের সবগুলা ফাইলই আছে, সিমুলেশন করাও আছে। সো আমরা কোনো কারণে এটাকে বন্ধ করে দিলাম, তারপরে আমাদের ওই ফাইলটাতে কোনো একটা চেঞ্জ আনার দরকার হলো। সেটা হতে পারে কোডের চেঞ্জ, অথবা হতে পারে আমরা ডিফারেন্ট কোনো ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট দেখতে চাই, ঠিক আছে। তো যেই চেঞ্জই হোক না কেন, আমরা যেটা করব, কোয়ার্টাসে আবার ক্লিক করব। দেন এখন যেটা আসছে, আমরা আগের প্রজেক্টটাকে ওপেন করতে চাই। সো আমরা ওপেন এক্সিস্টিং প্রজেক্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যেই ডিরেক্টরিতে প্রজেক্টটা ওপেন করছিলেন সেই ডিরেক্টরিতে যেতে হবে। যেমন আমি হচ্ছে এফ ড্রাইভে খুলছিলাম, সো এফ ড্রাইভে যে আমি ওই ডিরেক্টরিতে চলে যাব যেখানে হচ্ছে আমি প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। সো এখানে যেহেতু আমরা প্রজেক্ট ক্রিয়েট করতেছি, আপনাকে ওই ফোল্ডারে এক্সিস্টিং যা যা প্রজেক্ট আছে সবই দেখাবে, ঠিক আছে। সো সেখান থেকে আপনি চাইলে এখানে নামটা লিখেও সার্চ করে খুঁজে বের করতে পারেন, অথবা যেহেতু এখানে খুবই কম সংখ্যক প্রজেক্ট আছে, সো আমার মনেই আছে আসলে আমি EXP1 খুলছিলাম একটু আগে, ঠিক আছে। সো এটাকে সিলেক্ট করে ওপেন করলে আমার আগের ক্রিয়েট করা প্রজেক্টটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো প্রজেক্টটা ওপেন হয়ে গেল। কিভাবে বুঝবেন ওপেন হয়েছে কিনা? এই যে এখানেই দেখাবে আপনার ওয়ার্কিং ডিরেক্টরি, দেন আপনার প্রজেক্টটা, দেন ফাইল নেম, ঠিক আছে। সো এটুকু ওপেন হলো। এখন ফর এক্সাম্পল আমি কোডটাতে কোনো কিছু একটা চেঞ্জ করতে চাই, তো তাহলে কি করতে হবে? ফাইলে ক্লিক করে ওপেন করতে হবে। আমার কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি নিউতে দিব না, ওপেন করব। কাকে ওপেন করব? আমাদের ডিজাইন ফাইলটা, ঠিক আছে। সো এখানে কিন্তু বাই ডিফল্ট ফাইল টাইপ হচ্ছে ডিজাইন ফাইল, ডিভাইস ডিজাইন ফাইল দেওয়া আছে, বা এখানে .v এক্সটেনশনটা আছে। সো আপনার ওই ফোল্ডারে .v এক্সটেনশনের যা যা ফাইল আছে সবই দেখাচ্ছে। সো আমারটা ছিল exp1.v, ঠিক আছে। সো এটাকে ক্লিক করে ওপেন করে দেব। তাইলে দেখেন আমরা একটু আগেই যে কোডটা লিখছি সেটাই কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এটা চলে আসলে আমরা হচ্ছে এখানে কিছু একটা চেঞ্জ করি। ফর এক্সাম্পল আমরা এখানে আর নট চিহ্নটা না দিই, নট ছাড়াই হচ্ছে কীরকম অপারেশন হয় সেটা চেক করব। তো আপনি যদি কোডে কোনো একটা মডিফিকেশন করেন, অবশ্যই আপনাকে সেটা সেভ করতে হবে অ্যান্ড কম্পাইল করতে হবে। সো যেহেতু আগেই সেভ করা, সো জাস্ট কন্ট্রোল-S দিলেই হবে, অ্যান্ড আবার সেটাকে কম্পাইল করতে হবে। সো আমরা আবার কম্পাইল করলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ইনপুট ফাইলগুলো, ইনপুটের জন্য আউটপুটগুলো চেক করব। তার জন্য আমরা আগে যেই ভেক্টর ওয়েব ফর্ম ফাইলটা ক্রিয়েট করছিলাম সেটাই আবার ওপেন করব। সো তার জন্য আমরা এখানে ফাইলে যে ওপেন করব। এখন কিন্তু ফাইল টাইপ আর ডিভাইস ডিজাইন ফাইল থাকবে না, এখন আমরা ভেক্টর ওয়েব ফর্ম ফাইল খুলব। সো ফাইল টাইপটা চেঞ্জ করে আমাদের ওয়েব ফর্ম বা ভেক্টর ফাইলস ক্রিয়েট করতে হবে। এই যে আমাদের .vwf এক্সটেনশনটা এখানে আছে অলরেডি, সো আমরা ফাইল টাইপটা হচ্ছে এটা সিলেক্ট করে দেব। ওকে, তাহলে আমাদের এই এক্সটেনশনের যা যা ফাইল আছে সেখানে সব দেখাচ্ছে। তো আমরা আসলে exp1টা ক্রিয়েট করছিলাম, সো এটাকেই ওপেন করব। ওকে, তো এটা হচ্ছে আমরা যে ইনপুট সেট করে রাখছিলাম সেই ফাইলটা। এখন চাইলে আপনি এখানে কোনো মডিফিকেশনও করতে পারেন, অথবা এমনিতেও রাখতে পারেন। দেন আমাদের আবার আগের স্টেপগুলো ফলো করতে হবে, যে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টে সেটিংসের যে বিষয়টা আছে এখানে ফাংশন আওয়ার টাইমিং, সেটা হচ্ছে একটা প্রজেক্টে একবার করলেই হয়, বাকি সবসময় আসলে এটা ওই আগের সেটিংসটাতেই থাকে। বাট আপনি কোডে চেঞ্জ করেন অথবা ভেক্টর ওয়েব ফাইলে চেঞ্জ করেন, যেটাই করেন না কেন, আবার নতুন করে সিমুলেশন দেওয়ার আগে অবশ্যই নেটলিস্টটা জেনারেট করে নিতে হবে। সো আমরা হচ্ছে এখান থেকে আবার নেটলিস্ট জেনারেট করে নিলাম। ওকে, দেন হচ্ছে সিমুলেশনটা রান দিব, ঠিক আছে। সো সিমুলেশন রান দিলাম। এখন হচ্ছে আমাদের কিন্তু
আমাদের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো আউটপুটটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদের আউটপুটটা আর আগের মতো নাই, কারণ আমাদের ফাংশনটাই ডিফারেন্ট এখন, ঠিক আছে? সো ফাংশনটা যেহেতু ডিফারেন্ট, তাইলে আমরা এখন কাইন্ড অফ চেক করে দেখতে পারি নতুন ফাংশনের জন্য আসছে কিনা আউটপুটটা। সো এখনের ফাংশনটা হচ্ছে x1 and x2 or x2 and x3, ঠিক আছে? সো এটা কি মিন করে, যদি আমাদের x1 আর x2 দুইটাই 1 হয় তাইলেও আউটপুট 1 হবে, অথবা x2 and x3 দুইটাই যদি 1 হয় তাইলেও আউটপুট 1 হবে। আমরা এটা চেক করে দেখি। এখানে যেমন ফর এক্সাম্পল এখানে x1 আর x2 দুইটাই 1, সো আউটপুট 1। আবার এখানে হচ্ছে x2 আর x3 1, সো আউটপুট 1। আর এখানে তিনজনই 1 হলেও কিন্তু আউটপুটটা 1ই হবে। সো আমাদের নতুন যেই এডিট করা কোডটা সেই অনুযায়ী কিন্তু আমাদের ফাংশনটা আসতেছে, ঠিক আছে? সো এভাবে হচ্ছে আপনাদের এক্সিস্টিং কোনো একটা প্রজেক্টে বা এক্সিস্টিং কোনো একটা কোডে আপনি চেঞ্জ করেও আউটপুটটা নিয়ে আসতে পারেন বা নতুন আউটপুটটা দেখতে পারেন, অথবা শুধু ভেক্টর ওয়েব ফর্ম ফাইলেও চেঞ্জ করে নতুন আউটপুটটা দেখতে পারেন। যেটাই করেন না কেন আমাদের স্টেপগুলো আবার ফলো করতে হবে। কোডের মডিফিকেশনের পরে কম্পাইল করতে হবে, দেন ভেক্টর ওয়েব ফর্ম ফাইলে নেটলিস্ট জেনারেট করতে হবে, তারপর সিমুলেশন রান দিতে হবে, ঠিক আছে? সো হোপফুলি এটা হচ্ছে আপনাদের ভ্যারিলগের বা কোয়ার্টাসের যা যা দরকার সেটিংস সম্বন্ধে সেই সব ইনফরমেশনই প্রোভাইড করতেছে এই রেকর্ডিংটা। সো এই জিনিসটা কিন্তু আপনাদের শুধু এক্সপেরিমেন্ট 1-এ না, এক্সপেরিমেন্ট 4 পর্যন্ত লাগবে। সো আপনারা হচ্ছে এই সেটিংসগুলো একটু ভালো মতো মাথায় রাখবেন, প্র্যাকটিস করবেন। আপনাদের অ্যাসেসমেন্ট 1 কিন্তু এই সবের উপরেই হবে। আপনার বেসিক্যালি ফাংশনটা ডিফারেন্ট টাইপের হতে পারে, সেটা আপনার কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে। অ্যান্ড সেটিংসগুলো কিন্তু আসলে সবার জন্য একই। তো এগুলাতে একটু গো থ্রু করবেন, অ্যান্ড নিজেরা প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ফিল ফ্রি টু রিচ আউট টু আস। ওকে।